আসসালামু আলাইকুম। তোমাদের কৃষিগুচ্ছের পরীক্ষার আর কিন্তু বেশি সময় নেই। সো তোমাদের জন্য গণিতের সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছে। সো আমি তোমাকে যে সমস্ত টপিকগুলো বলবো তোমরা সবাই সেই সমস্ত টপিক ভালো করে মনোযোগ সহকারে পড়বা। তাহলে আশা করি অল্প সময়ে বেস্ট একটা আউটপুট দিতে পারবা। দেখো, আহ প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই অধ্যায়টা। সো এখান থেকে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের যে প্রকারভেদ ছিল, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তারপর অভেদক ম্যাট্রিক্স, এই সমস্ত যেগুলো ছিল ওগুলো একটু ভালো করে পড়বা, কারণ এমসিকিউর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর যদি আসি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা জাস্ট কাকে বলে এগুলো তো আর আসবে না, মানে কিভাবে এগুলাকে প্রকাশ করা হয় এগুলো নিয়ে যেটা আছে ওগুলো পড়বা। তারপর যদি আসি বিপরীত ম্যাট্রিক্স, এটা বিপরীত ম্যাট্রিক্স আবার মনে করো না তিনটা তিনটা আসবে, জাস্ট দুইটা দুইটা যেগুলো আছে ওগুলার যে বিপরীত ম্যাট্রিক্স বের করা লাগে ওগুলো পড়লে এনাফ। ম্যাট্রিক্সের ক্রম, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, আহ ধরো 2/3 অথবা 3/4 দিয়ে দিল, বললো যে এই দুইটাকে গুণ করলে তোমার ক্রমটা কত হবে, অথবা ইনভার্স করলে ক্রমটা কত হবে, মানে এই টাইপের ম্যাথ দিতেই পারে, মানে এমসিকিউতে। এবারে সি ম্যাট্রিক্সের গুণ, সমতা এবং মান নির্ণয়, এখান থেকে আসতে পারে। নির্ণয়কের গুণাবলী, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে কি নির্ণয়কের গুণাবলী, এটা পড়বা। অনুরাশি এবং সহগুণকের মধ্যে যে পার্থক্যটা আছে, অনুরাশি এবং কি বলতো সহগুণক, অনুরাশিতে কি চিহ্ন থাকে না, আর সহগুণকে কি থাকে বলতো চিহ্ন থাকে। তোমাকে একটা নির্ণয় দিয়ে বলবে যে এর 2,3 তম ভুক্তির কি অনুরাশিগত অথবা সহগুণক কত, এগুলো বের করতে বলবে। তারপর নির্ণয়কের যে মান নির্ণয়, সো এই বিষয়টা তোমরা দেখবা। সো ম্যাট্রিক্স থেকে যদি তুমি এই বিষয়গুলা ভালো করে মনোযোগ সহকারে পড়তে পারো, প্রত্যেকটা টপিক যদি ভালো করে পড়তে পারো, আশা করি তুমি ভালো কিছু করতে পারবা। আর এরপর আসি সরলরেখা। সরলরেখা থেকে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক। তোমাকে কার্তেশীয় দিবে, বলবো যে পোলারে কনভার্ট করো, অথবা বলবে একটা যে কোনো একটা পয়েন্ট দিবে, দিয়ে বলবে যে এর কি বলতো পোলার, যেমন হচ্ছে থিটার মান কত অথবা আর এর মান কত, এটা যেটা আছে এটা আসবে। তারপর হচ্ছে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তিকরণ, তোমাকে বলবে একটা বিন্দুকে 2:3 অনুপাত অন্তর্বিভক্তি করছে অথবা বহির্বিভক্তি করছে, তাহলে কি হবে। সো এই টাইপের এমসিকিউ আসে। ত্রিভুজ সংক্রান্ত যা কিছু আছে, তার ভরকেন্দ্র বের করা, তার ক্ষেত্রফল নির্ণয়, সো এগুলো একটু ভালো করে দেখবা। এরপর যদি দেখি ঢাল এবং সরলরেখার মধ্যবর্তী কোণ, সো ঢালটা অনেক ইম্পর্টেন্ট। এবং দুইটা সরলরেখার মাঝখানে কোণ কিভাবে বের করে, tan θ = প্লাস মাইনাস m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2, এই সমস্ত যে ফর্মুলা আছে এগুলো দিয়ে যেটা বের করা হয় এটা একটু ভালো করে দেখবা। তারপর যদি আসি যে এটাও ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার একটা সরলরেখা দেওয়া থাকবে, বলবে যে এর উপর লম্ব রেখার সমীকরণটা বের করো, অথবা এর সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো, অথবা লম্ব দূরত্ব বের করো, অথবা কি বলছে তোমাকে বলতে পারে যে সমান্তরাল দূরত্বটা বের করো, এগুলো আসতে পারে। সো এইটা কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এটা এখান থেকে মানে এগুলা মানে সহজ জিনিস, কিন্তু অনেকে এগুলা ভুল করে আর কি। সো এগুলা দেখতে হবে তোমাকে। তারপর একটা মানে তোমাকে বলবে যে তিনটা পয়েন্ট, এটা সমরেখা হবে কখন, তারপর সমবিন্দু হবে, সমতলীয়, একই সরলরেখা অবস্থিত, এগুলো একই কথা, বুঝছো। এই যেগুলো লেখা আছে সমরেখা, সমবিন্দু, সমতলীয়, একই সরলরেখা, এগুলো প্রায় সেম কথাই সব। বিভিন্ন শর্তে সরলরেখার সমীকরণ, আমরা জানি সরলরেখার টোটাল 10টা সমীকরণ আছে। কোন স্টুডেন্ট যদি এই 10টা সমীকরণ ভালো করে পড়তে পারে, সরলরেখা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু কথা হচ্ছে অনেকে জানেই না যে এই 10টা সমীকরণ কি কি, বুঝছো। সো আমাদের যে আমরা যে সাজেশন ক্লাসগুলো দিই ওইখানে কিন্তু প্রত্যেকটা সমীকরণ কিভাবে আসে, মানে কিভাবে কোন সমীকরণ কখন ইউজ করবো, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে দিয়ে দিছি আমাদের যে ভিডিও আছে পেইড কোর্সে। সো সমস্যা নেই, তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের পেইড কোর্সে এখানে নাম্বারটা দেওয়া আছে, ভর্তি হয়ে যেতে পারো। আর যদি নিজেরা পড়তে পারো, কোনো সমস্যা নেই, নিজেরাই পড়তে পারো। বিভিন্ন শর্ত সরলরেখার সমীকরণ, এটাও পড়বা, এটা তো বললামই। আর রেখাদের মধ্যবর্তী কোণ, এটাও বলছি। তারপর হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, বুঝছো, কৃষিতে, এই জন্য তুমি প্রতিবিম্বটা একটু দেখতে পারো। এরপর আসি বৃত্ত। বৃত্ত থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বৃত্তের কিন্তু এই যে সরলরেখা যেমন 10টা সূত্র ছিল, বৃত্তের টোটাল 3টা সূত্র। 3টা সূত্র বললে ভুল হবে, প্রথমটা বাদ যদি দেই, মানে 2টা সূত্র থাকে। এই 2টা সূত্র থেকে তার কি বের করে, স্থানাঙ্ক বের করে কিভাবে, ব্যাসার্ধ বের করে কিভাবে, কর্তিত অংশের দৈর্ঘ্য বের করে কিভাবে। সো এইগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে একটা বিন্দু, সেটা বৃত্তের উপরে হবে নাকি ভিতরে হবে নাকি বাইরে হবে, এটা বের করবো কিভাবে। সো এটার জন্য আমাদের এই বিষয়টা শিখতে হবে। তারপর বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ, এটা অবশ্যই শিখবা। জ্যা এবং সাধারণ জ্যার সমীকরণ, স্পর্শকের দৈর্ঘ্য বের করা এবং অভিলম্বর স্পর্শকের সমীকরণ বের করা, অভিলম্বের সমীকরণ বের করবে কিভাবে। তারপর হচ্ছে আহ তারপর একটা কি দৈর্ঘ্য বের করে আসে, অভিলম্বের কি বলতো সমীকরণটা কিন্তু আসে। এবার যদি আসি কোন একটা বৃত্ত আর একটা বৃত্তকে যদি অন্তঃস্থ ভাবে স্পর্শ করে অথবা বহিস্থ ভাবে স্পর্শ করে, তাহলে কি ব্যাপারটা হবে। আরেকটা টপিক আছে অবশ্যই, এখানে এটা বাদ দিছি, তবে চাইলে এটা পড়তে পারো। সেটা হচ্ছে একটা সরলরেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, মানে বৃত্তকে যদি কি করে যায়, ছেদ করে যায়, মানে একটা বৃত্ত এবং একটা সরলরেখা দ্বারা তুমি যদি নতুন একটা বৃত্তের সমীকরণ বের করো, তাহলে তার সমীকরণটা কি হবে। এটা একটু বাদ দিয়ে দিচ্ছি, এটা চাইলে দেখতে পারো, সমস্যা নাই। এরপর আছে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এখান থেকে তুমি যেটা সব থেকে যেটা বেশি পড়বা সেটা হচ্ছে এই যে ত্রিভুজ সংক্রান্ত, মানে দেখবা তোমার এই যেটা আছে যে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দেখবা সবার শেষে একটা চ্যাপ্টার আছে, মানে শেষে একটা মানে একটা সেকশন আছে,
ওইখানে ত্রিভুজের কি বের করে, মানে একটা কোণ দেওয়া থাকে, তোমাকে বলে বাহুর দৈর্ঘ্য বের করতে, অথবা বাহু দেওয়া আছে কোণ দৈর্ঘ্য বের করতে বলে, অথবা বলে ক্ষেত্রফল কত। এই সমস্ত যে সমস্ত কিছু আছে এইগুলো একটু ভালো করে দেখবে, বুঝছো? এখান থেকে বেশি কোশ্চেন আসে। তার মানে কোনটা দেখবা? এই যেটা বললাম যে ত্রিভুজের সাথে যে বাহুর সাথে কোণের সম্পর্ক, ক্ষেত্রফল, অর্ধ পরিসীমা নির্ণয়, তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। তারপর যদি আসে সেটা হচ্ছে বিভিন্ন তোমাকে কোণ দিবে, বলবো যে সাইন মাইনাস 720 ডিগ্রি মান কত, এরকম দিবে। আর তাছাড়া কিছু আছে সেটা হচ্ছে কি বলতো, ধারা সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে এগুলা। তাছাড়া তোমার এই যে যেগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো ওইভাবে বলা যায় না, কারণ কোথা থেকে কখন কোশ্চেন দিয়ে দিবে। তবে এটা শিওর থাকো, তোমার যদি ত্রিকোণমিতিক অনুপাতের যে টোটাল যে ফর্মুলা গুলো আছে, মানে যেগুলা কি ফর্মুলা, মানে যেগুলো তোমার লাগবে, যেমন cos 2 থিটার ফর্মুলা, টু cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, তারপর আসে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তারপর cos স্কয়ার, তারপর 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই সমস্ত যেগুলো আছে। তারপর আবার যদি বলি যে tan 2 থিটার ফর্মুলা কি, তারপর sin 2 থিটার ফর্মুলা কি, এই সমস্ত যেগুলো আছে, এইগুলো কোড যেগুলো আছে এগুলো তোমাকে জানতেই হবে, অথবা sin c প্লাস sin d এর ফর্মুলা গুলো কি। সো এই সমস্ত যে ফর্মুলা গুলো আছে, তুমি যদি এগুলো একটু ভালো করে পড়তে পারো, তাহলে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কিন্তু তুমি সহজেই অ্যান্সারটা করতে পারবা। সো আমার সাজেশন থাকবে, তোমরা এই যে এইটা একটু ভালো করে পড়বা, এর পাশাপাশি এই যে কোণের মান তো এটা পড়বাই, এর ধারা আছে এটাও পড়বা। আর একটা কাজ হচ্ছে এই ত্রিকোণমিতির যে তুমি ফর্মুলা আছে সেগুলো ভালো করে পড়বা। কারণ কি, এই ত্রিকোণমিতির যদি ফর্মুলা তুমি না পড়ো তাহলে তুমি কি পাবা না, অন্তরীকোণ পাবা না, তুমি কি পারবা না, যোগজীকরণ পারবা না, তারপরে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সেটাও পারবা না। তাহলে তুমি যদি একটা চ্যাপ্টার না পড়ো তাহলে তোমার কিন্তু টোটাল 4টা চ্যাপ্টার নাই হয়ে যাচ্ছে, বুঝছো? এই কারণে অনেকে কি করে, এটা পড়ে না, পরে কি করে ডিফারেন্সিয়েশন পড়ে, মানে অন্তরীকরণ পড়ে, তারপর যোগজীকরণ পড়ে। আসলে তার বোঝা উচিত ছিল যে আমি যেগুলো পড়তেছি আমার বেসিক কি, আমার বেসিক হচ্ছে সংযুক্ত এবং যৌগিকরণের ত্রিকোণমিতিক অনুপাত। আমি এখানে না পারি, কিন্তু এখানকার যে ফর্মুলা গুলো আছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমার কিন্তু সেগুলো ফুলি মুখস্থ করা উচিত। তারপরে আবার অনেকে কি পড়ে, সরলরেখা পড়ে না, না পড়ে বৃত্ত পড়ে। আরে ভাই, তুমি যদি সরলরেখার বেসিক না থাকে তুমি বৃত্ত পারবা কেমনে? বৃত্ত পারবা ঠিক আছে, কিন্তু তোমার সরলরেখার বেসিক থাকলে তুমি বৃত্ত পারবা এবং কোনিক্স তুমি সহজে পেয়ে যাবা। তার মানে একটা চ্যাপ্টারের সাথে একটা কিন্তু কানেকশন থাকে। সো তুমি কখনোই ফার্স্ট চ্যাপ্টারে কখনোই মনের ভুলে কোনোদিন সরলরেখা স্কিপ করবে না। আরেকটা সেটা হচ্ছে কি বলতো, সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক, এই দুইটা চ্যাপ্টার কখনো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমার ঝামেলা হয়ে যাবে। কারণ সামনে তোমার যে ম্যাথ গুলো আসবে এগুলা, যেটা বললাম সরলরেখার 3টা আর হচ্ছে কি এর সাথে দেখো 4টা, তাহলে টোটাল কি 7টা চ্যাপ্টার, বুঝছো? 2 পার্ট মিলে। সো এই জন্য বলি যে এই দুইটা চ্যাপ্টার কখনো তুমি স্কিপ করবা না, যত কষ্টই হোক এটা পড়বা, বুঝছো? তাহলে ভালো কিছু করতে পারবা। এরপর যদি আসি অন্তরীকরণ, অন্তরীকরণ যে লিমিটের যে পার্টটা, এখান থেকে কোশ্চেন আসে। সো লিমিটের একটা হচ্ছে এল হসপিটাল অথবা এল হসপিটাল বলে অনেকে। সো এইটা যদি শেখো তুমি, তোমার সমস্ত হয়ে যাবে লিমিটের, ওটার কোনো সমস্যা হবে না। তারপরে ডিরেক্ট সরাসরি সূত্র ব্যবহার করবা, যেমন ডিডি এক্স বলো সাইন এক্স, সাইন এক্স গুলো কি হয়, কস এক্স। এরপর আছে ডিডি এক্স অফ লন এক্স, লন এক্স গুলো কত হয়, নট বাই এক্স। মানে ডিরেক্ট হুবহু যেগুলো আছে এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে লগারিদমিক সূত্র এবং মানে অন্তরক্রিয়াটা, মানে লগারিদমিক যেগুলো ফাংশন আছে এগুলো একটু ভালো করে দেখবা। যেমন লগ তোমাকে বলো বেস এ, মানে ই না দিয়ে দিল লগ এ বেস ধরো 10 দিয়ে দিল, তাহলে এ বেস ধরো হচ্ছে কি এক্স দিয়ে দিল, তাহলে একে ডেরিভেটিভ করলে কি হবে। সো এই টাইপের ম্যাথটা একটু ওরা বেশি দেয়, সো এটা একটু দেখবা। তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে অব্যক্ত ফাংশন, পরামিতিক ফাংশন, এনতম অন্তরজ, অন্তরীকরণের প্রয়োগ, গুরুমান এবং লঘুমান, বুঝছো? এই যে এটা হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ, এটা কিন্তু মাঝে মাঝে আসে। তারপর হচ্ছে গুরুমান এবং লঘুমান, এগুলো একটু ভালো করে দেখবা, তাহলে আশা করি অন্তরীকরণটা ভালো কিছু করতে পারবা। তো তোমার এখানে এই যে মেন কোর জিনিসটা হচ্ছে তোমার লিমিটটা একটু ভালো করে দেখবা, গুরুমান লঘুমান দেখবা, অন্তরীকরণের প্রয়োগ দেখবা। অন্তরীকরণ প্রয়োগটা এমনিতে পারা যায়, সমস্যা হয় না। গুরুমান তো জাস্ট একটা ফর্মুলা, তাই না, গুরুমান লঘুমান বের করা। আর একটা হচ্ছে যে এটা এল হবিটাল রুটা একটু সবাই ভালো করে শিখবা, তাহলে লিমিট থেকে আশা করি কোশ্চেন আসলে সেটা আনসার করতে পারবা। তারপর হচ্ছে যোগজীকরণ, যোগজীকরণ হচ্ছে সরাসরি ফর্মুলা ইউজ করবা, যেমন অন্তরীকরণে শিখলাম, যোগজীকরণে ঠিক এরকমই। তারপর প্রতিস্থাপন পদ্ধতি আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রতিস্থাপন পদ্ধতি। বলা চলে যোগজীকরণের মূল বেস হচ্ছে প্রতিস্থাপন, বুঝছো? তুমি, কারণ অন্তরীকরণ যত সহজে করা যায় যোগজীকরণ কিন্তু তত সহজে করা যায় না। এই জন্য এর মূল জিনিসটা হচ্ছে কি তোমার প্রতিস্থাপন পদ্ধতি। তুমি যদি প্রতিস্থাপন পদ্ধতি না পারো তাহলে ধরা যায় তুমি কি এটা পারবা না, বুঝছো? প্রতিস্থাপন পদ্ধতি তোমাকে পড়তে হবে। তারপর যদি বলি লগারিদমিক এবং সূত্রিক ফাংশনের যে অন্তরীকরণ অন্তর, সেটা পড়বা। আরেকটা আছে যে ইউভি ফর্মুলা দ্বারা যেভাবে করে, ওটা একটু দেখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো জাস্ট একটা সূত্র শিখলেই হয় যে কাকে ইউ ধরবা কাকে ভি ধরবা, লিয়েট, তাই না? ওই যে আগে থাকবে তাকে কি ধরতে হবে ইউ, যে পরে থাকবে তাকে ভি ধরতে হয়, তাই না? জাস্ট এটা শিখলে কিন্তু তোমার শেষ হয়ে যায়, মানে অন্তরীকরণের একটা ফর্মুলাটা। এরপরে আসে নির্দিষ্ট জগৎ, এখান থেকে বেশি কোশ্চেন আসে। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করা, বুঝছো? মানে যোগজীকরণটা তৈরি হয়েছিল হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য। সো তার মানে ক্ষেত্রফল এটা কিন্তু একটু ভালো করে দেখবা। সো আরেকটা পার্ট আছে যে এই পার্টটা আমি অ্যাড করে দিচ্ছি, যে এই টাইপের ফর্মুলা থেকে তোমার কৃষি ইউনিভার্সিটি দেখছি আমি অনেক অনেক কোশ্চেন আসছে। সো এখানে যে ফর্মুলা গুলো আছে, যে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এর সমান কত, মানে এটা হয়। সো এই টাইপের যেগুলো তোমাকে আর এখানে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার দিবে না, ধরে এখানে দিয়েছে 2x স্কয়ার প্লাস 5 দিছে, তাহলে এই ইন্টিগ্রেশন গুলো কি হবে? তুমি যে এখন এইটার যদি ফর্মুলা এটা হয় তুমি যদি না জানো তাহলে কি পারবা?
না। এই জন্য আমার সাজেশন থাকবে তুমি আপাতত এই যে কয়টা ফর্মুলা আছে একটু বুঝে শুনে একটু মুখস্থ করবা। মুখস্থ করা আসলে কিছু না, ম্যাথ কোনোদিন মুখস্থ করা যায় না। ম্যাথকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অটোমেটিক তোমার কি মুখস্থ হয়ে যাবে। তো তুমি যদি চিন্তা করো যে আমি এটা মুখস্থ করবো, এটা সারা জীবন মুখস্থ থাকবে না। তুমি কি করবা, এই টাইপের একটা ম্যাথ দেখবা, ম্যাথটা সুন্দর করে করবা, প্রথমে দেখে দেখে করো, কোনো সমস্যা নাই। তারপর না দেখে করো, দেখবা যে এটা ভালো কিছু হয়ে গেছে। এরপর সে জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে তো মানে ইজিলি মার্ক পাওয়া যায়, কারণ এটা সবাই পড়ে। যাই হোক, সেটা পড়বার প্রথমে মডুলাস বের করবা, আর্গুমেন্ট বের করে, এবং এ প্লাস আই দিয়ে আকারে প্রকাশ, এটা সবাই একটু ভালো করে দেখবা। তারপর আয়ের এবং ওমেগার মান, আয়ের উপর দেওয়া আছে পাওয়ার 100 অথবা ওমেগার উপর দেওয়া আছে পাওয়ার 2000, এর মান কত হবে। এই টাইপের যেগুলো আছে সেগুলো একটু দেখবা। তারপর বর্গমূল বের করা, এটা অবশ্যই দেখবা কারণ এটা আসে। তারপর যদি বলি ঘনমূল, 4তম মূল এবং 6তম মূল। 4তম মূল না পড়লে সমস্যা নেই, এটা আসে না অতটা। তবে ঘনমূল এবং হচ্ছে কি 6তম মূল, এটা কিন্তু পড়বা, কারণ এই 6তম মূলটা সহজে ঘনমূলের মাধ্যমে প্রকাশ করা যায়, বুঝছো। মানে এককের যে ঘনমূল, ওই মাধ্যমে আমরা সহজে এটা প্রকাশ করা যায়। তো তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা শিখে নেবা, বুঝছো। যদি বলি সঞ্চার পথের প্রকৃতি, তোমাকে বলবে যে এটা কিসের সঞ্চার পথ নির্দেশ করে। মানে একটা তোমাকে কি দিবে, একটা এরকম একটা দিবে, দিয়ে মান দিয়ে বলবে যে z+2 = দিল 5। তাই এটা কিসের সঞ্চার পথের সমীকরণ নির্দেশ করে, z = কি x + i y, তাই না। ওইখানে একটা মডুলাস দিবে, তার মানে কি লেখা যায়, √x² + y², এরকম লেখা যাবে। তার মানে এই যে পার্ট গুলো আছে যেগুলো বললাম, এগুলো একটু দেখবা। কি বললাম, এই যে সঞ্চার পথের প্রকৃতি কিরকম হবে, এটা সরলরেখা হবে নাকি উপবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে, এগুলো তোমাকে শিখতে হবে। এবং এগুলোর জন্য একটা চার্ট আছে, চার্টটা ফলো করলে কিন্তু ইজিলি সেটা পেরে যাবা। এরপর আসি বহুপদী সমীকরণ। প্রথমে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বলতো, নিশ্চয়ক পদ্ধতিতে মূলের মান বের কর। তোমাকে বলবে একটা সমীকরণ দিয়ে বলবে যে এটার কি, এটার মূলগুলা কি বাস্তব নাকি অবাস্তব নাকি কি বলতো জটিল, এগুলা বলবে। অথবা কি সেম কিনা, মানে মূলগুলোর মান এক হবে কিনা। সো এই টাইপের যেগুলো আছে এগুলো অবশ্যই করবা। তারপর মূলের সাথে সহগের সম্পর্ক, তোমাকে মূল দেওয়া থাকবে, বলে সমীকরণ বের করো। তারপর একটা আছে একটা মাত্র মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ নয়। এখন তুমি বলবা যে মূল তো হচ্ছে একটা, তাহলে আমি দ্বিঘাত বানাবো কিভাবে। সো এটা হচ্ছে শুধুমাত্র প্রযোজ্য তোমার যদি সেটা কি হয়, জটিল সংখ্যা হয়, এবং সেটা যদি কি আরেকটা আমাদের ভগ্নাংশ ছিল না যে অপ্রকৃত ভগ্নাংশ। সো ওই সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে তোমার কি বলতো এই যে এই রুলটা খাটে। যেমন একটা যদি হয় 2 + i, তাহলে তার আরেকটা মূল অবশ্যই চোখ বন্ধ করে কি হবে, 2 - i হবে, বুঝছো। কারণ ওই যে আমরা যে যখন x এর ভ্যালুটা বের করি তখন কি ছিল, -x + √ওভার কিন্তু ছিল, যে প্লাস মাইনাস ছিল না। তার মানে একটা যদি প্লাস হয় আরেকটা অবশ্যই কি হবে, মাইনাস হবেই, বুঝছো। সো এটা একটু পড়বা, এটা এটা অনেক ট্রিকি ম্যাথ অনেকে মনে করে, তবে এটা অনেক ইজি। মূল থেকে সমীকরণ নির্ণয়, এটা পড়বা, এবং সাধারণ যদি মূল থাকে তাহলে কি হবে সেটা একটু ভালো করে দেখবা। এবার যদি আসে কণিক, তো কণিকের ক্ষেত্রে তোমার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, এগুলা গ্রাফ গুলা বোঝা। পরাবৃত্তের দেখতে কিরকম, পরাবৃত্ত দেখতে কিরকম, পরাবৃত্তর কোনটা উপকেন্দ্র, তারপরে কোনটা দ্বিঘাকের সমীকরণ। জাস্ট তুমি যদি গ্রাফটা একটু ভালো করে বুঝতে পারো, তোমার যে হাজার হাজার ফর্মুলা আছে কোনো একটা ফর্মুলা লাগে না, তুমি বিশ্বাস করো। জাস্ট তুমি কিভাবে আর্ট করে এবং কোনটা কিভাবে আসলো, যেটা বললাম, তুমি যদি সরলরেখা পারো, আমি তোমাকে গ্যারান্টি দেবো তুমি হচ্ছে কোনিক্স এর বস হয়ে যাবা। মানে তুমি কোনিক্স আর অন্যকে শিখাইতে পারবা, বুঝছো, যদি কি জানো সরলরেখাটা ভালো করে পারো। কিন্তু সরলরেখা যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে আল্লাহর রাস্তা কোনিকটা বাদ দাও, বুঝছো। কারণ তুমি সরলরেখা না পড়ে কোনিক পড়তে পারবে না, কারণ তোমার কোনিকটা ডেভেলপ হয়েছে সরলরেখার বেসিক থেকে। তোমাকে দ্বিঘাকের সমীকরণ, স্থানাঙ্ক বের করতে বলে, এগুলো কি, এগুলো সব সরলরেখা দিয়ে শিখছো, তাই না। স্থানাঙ্ক বের করে কিভাবে, সমীকরণ বের করে কিভাবে শিখছো না। হ্যাঁ, এই জন্য বলবো অবশ্যই কি করবে, আগে সরলরেখাটা শিখবা। তাহলে কণিকের বললাম, এই যে অধিবৃত্ত সবটি ইম্পর্টেন্ট, বুঝছো। এখন তোমাকে যে কোনো কিছু দিয়ে দিতে পারে, কিন্তু আমি বলা যাবে না যে কোনটা দিবে। আরেকটা হচ্ছে স্পর্শক, এবং স্পর্শকের সমীকরণ গুলা বের করবা, এটা একটা শর্টকাট ট্রিক আছে, শর্টকাট শিখলে হবে। তোমাকে এখন একেবারে ডিটেলসে তো আর মানে তোমাকে তো আর 3-4 মার্কের জন্য আসবে না, আসবে হচ্ছে এমসিকিউ। জাস্ট তুমি শর্টকাট শিখলে হয়ে যাবে এগুলো। তারপর যদি বলি বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, এখানে মানে তোমার সূত্র আছে যেগুলা কি, ওই যে বললাম না তোমার হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। তোমাকে অবশ্যই যে সংযুক্ত এবং জয়কোণের যে ত্রিকোণমিতি অনুপাত গুলো আছে, ওখানকার যে ফর্মুলা আছে, ওই ফর্মুলা গুলো তুমি যদি ভালো করে মুখস্থ পারবা, দেখবা যে অধিকাংশ ফর্মুলা কিন্তু এর সাথে মিলা যায়। মিলা যায় বলে এরকম না যে ওইখানে দেখো যে tan a + b সমান কি, ধরো tan a - tan b / 1 + tan a tan b, কিন্তু এখানে যে দিল tan a + b, এই tanটা কিন্তু ওই পাশে উঠে যায়, তাহলে কত হয়ে যায়, তোমার হয়ে যায় কত বলতো, tan ইনভার্স হয়ে যায়। আর এখানে এটা আমরা কি ধরি, tan ইনভার্স x, আর বিটাকে কি ধরি বলতো, tan ইনভার্স y। সো যাই হোক, তোমরা যারা এগুলো পড়ছো তারা জানো, আর যারা এগুলো পড়ো নাই তারা বলতেছো ভাই আবার এগুলো কি বলে, কি কিছুই বুঝতেছি না। আসলে তোমরা বুঝবাও না, কারণ যারা পড়ছো তারা তো জানে। আর তোমরা যারা পড়ো নাই, জাস্ট তোমরা টপিকটা দেখে নাও যে কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো হলে হবে। আরেকটা হচ্ছে তোমাকে শর্ত দিবে, একটা সমীকরণ দিয়ে বলবে যে এখানে তোমার থিটার ভ্যালুটা কত হবে, বুঝছো, থিটার মানটা কত হবে। সো থিটার মানটা বের করতে বলবে। সো এটা একটু বের করা শিখবা, বুঝছো। এখান থেকে এই দুইটা জিনিস টপিক শিখলে ভালো করে হয়ে যাবে। এবার যদি আসি, তারপরে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে তোমাকে দুইটা বল দেওয়া থাকবে। এখন বল দুইটা বলতে পারে যে এরা সমান বল, অথবা বলতে পারে যে একটা বল আরেকটার উপর লম্ব, অথবা বলতে পারে যে দুটো একই দিকে কাজ করতেছে, অথবা বলতে পারে দুটো বিপরীত দিকে কাজ করতেছে। মানে বিভিন্ন শর্ত দিতে পারে তোমাকে। যেটাই দেখ শর্ত, এটা হচ্ছে আমরা যে সামান্তরিক সূত্র শিখছি, r² = কি, p² + q² + 2pq cos α। সো ওই ফর্মুলাটা ইউজ করবা, বুঝছো। এটা মান বের করা শিখবা, দিক বের করা শিখবা।
তারপর লামির উপপাদ্য। লামির উপপাদ্য কি? যদি তিনটা ফোর্স থাকে, লামির উপপাদ্য শর্ত কি? তিনটা ফোর্স থাকতে হবে এবং তারা ইকুইলিব্রিয়ামে থাকতে হবে বা সাম্য অবস্থায় থাকতে হবে। তো লামির উপপাদ্যটা শিখবা। তারপর হচ্ছে লম্বাংশের উপপাদ্য, যদি ফোর্স কি হয় দুইটার বেশি হয়ে যায়, তিনটা হয়, তাহলে লব্ধি বের করবো কেমনে? তাহলে কি হবে? তোমাকে লম্বাংশ উপপাদ্য ইউজ করতে হবে। আর সাম্য অবস্থা সংক্রান্ত মানে ধরো তোমাকে বলছে যে তিনটা ফোর্স, এরা কি আছে বলতো? তোমাকে বলছে এরা সাম্য অবস্থায় আছে, তাহলে তোমাকে বলবে যে ধরো এই দুটার মধ্যে মধ্যবর্তী কোণ কত, মানে দুইটার মাঝখানে কোণ কত হবে। সো এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো আসতে পারে। তারপর সমান্তরাল বল সংক্রান্ত যেটা আছে, যে দুইটা ফোর্স যদি কি সমান্তরাল বরাবর কাজ করে তখন তাদের লব্ধিটা কিরকম হবে, অথবা লব্ধির বিন্দুটা কোথায় হবে, মানে লব্ধির পয়েন্টটা কোথায় হবে। সো এই টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু সবাই দেখবা, সমান্তরাল বল সংক্রান্ত যেগুলো আছে। আর হচ্ছে সমতলে বস্তুকণার গতি, গতির সূত্র সমূহ অবশ্যই ব্যবহার করা শিখবা। গতির সূত্র কোন কাজে ব্যবহার করা হয়, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমরা যেগুলো শিখছিলাম, এসি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ জিডি স্কয়ার, এগুলো যেগুলো শিখছিলাম ওগুলো একটু পড়বো, বুঝছো? আপেক্ষিক বেগটা একটু ভালো করে পড়বা, এখান থেকে কোশ্চেন আসে। আর একটা সব থেকে যেটা বেশি পড়ে সেটা হচ্ছে একটা বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করো তাহলে উপরে উঠতে কত টাইম লাগবে, অথবা তার টোটাল উড্ডয়ন কাল কত হবে, তারপর হচ্ছে সে সর্বাধিক কত হাইটে উঠবে, এই সমস্ত একটু পড়বা। আর প্রক্ষেপক মানে তোমার এইটা অনেক ইম্পর্টেন্ট, এই যে নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু এবং প্রক্ষেপক বস্তুর গতি, বুঝছো? এটা একটু ভালো করে দেখবা। এবার যদি আসে নৌকা এবং নদী সংক্রান্ত, এগুলা কিন্তু আমরা ওই যে কি বলে ভেক্টরে কিন্তু শিখছি, বুঝছো? জাস্ট একটু এখানে একটু দেখলেই হয়ে যায় এটা। আর হচ্ছে তক্তা, বুঝছো? তক্তা কি হবে, তক্তা মানে কয়টা তক্তা ভেদ করতে পারবে কি পারবে না, সো এই সমস্ত যেগুলো আছে এগুলো একটু আমাদের দেখলেই হয়ে যাবে। সো এই তো ছিল তোমাদের টোটাল যে চ্যাপ্টার গুলো ছিল, বলে দিলাম। সো তোমরা যদি এই চ্যাপ্টার গুলা, যে টপিক গুলো বললাম, এগুলো যদি একটু ভালো করে মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে আশা করি তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। দেখো এখানে তোমার বেশি মার্ক পাওয়াটা কিন্তু ম্যাটার না, কারণ হচ্ছে অনেকে ভয় পায় যায় যে কি কি পড়বো না পড়বো কিছু বুঝতে পারে না। তো তোমার এই যে প্রত্যেকটা যে টপিক গুলো বললাম, এই টপিক গুলো পড়তে কিন্তু বেশি সময় লাগে না। যেমন আমাদের যারা পেইড কোর্সে ভর্তি আছে তাদেরকেও তো আমরা কি করি, জাস্ট 1 ঘন্টার একটা ভিডিও দেই, ওই 1 ঘন্টার ভিডিও কিন্তু আমরা প্রত্যেকটা টপিক কিন্তু কভার করে দিই। কারণ অ্যাডমিশনে তোমার অনেক বড় বড় ম্যাথ কিন্তু আসবে না, সো আমরা বড় বড় ম্যাথের দিকে হাত দিব না, বুঝছো? জাস্ট কিভাবে শর্টকাটে একটা জিনিসকে আমরা সহজে উপস্থাপন করতে পারি, এই টাইমটা হচ্ছে সেই টাইম। যদি আমরা সেটাকে এইভাবে করতে মানে করতে করতে পারি এবং সেই অনুযায়ী কি বলতো পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু তোমার ম্যাথে ভালো করা কিন্তু আহামরি কোনো একটা কঠিন না। কারণ তোমাকে এখন ওই যে এসএসসি তে যেমন বড় বড় ম্যাথ শিখছি, এখানে তোমাকে বড় বড় ম্যাথ প্রমাণ দিবে না। দিবে কি? তোমাকে জাস্ট খুঁজবে কি, অ্যাডমিশন হচ্ছে তোমাকে ফাঁক ফোকর খোঁজে, যে ওরা ভাবে যে স্টুডেন্ট কোন বিষয়গুলো পড়তেছে না, বুঝছো? মানে কোন বিষয়গুলো তোমার ইম্পর্টেন্ট, পড়তেছে না এমন না, কারণ যারা ভালো স্টুডেন্ট তাদের সবই পড়বে, মানে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট তারা ওগুলা দিবে। আর এগুলো তুমি যদি একটু ধরতে পারো তাহলে আশা করি ভালো কিছু করতে পারবা। সো তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের জন্য একটা আকর্ষণীয় ডিসকাউন্ট আছে, মাত্র তুমি 299 টাকায় ভর্তি হতে পারবা, যেহেতু আর সময় বেশি নাই। সো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমাদের যোগাযোগ করো, তাড়াতাড়ি দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই বাই।